মাধ্যমিকের বাংলা পাঠ্য গল্প বহুরূপী সুবোধ ঘোষের লেখা এই বহুরূপী পাঠ্য ছোট গল্পটি খুবই সুন্দর একটি গল্প কাহিনী। এই গল্প কাহিনীটি তোমাদের সামনে উপস্থাপন করব এবং পাঠ্য গল্পটির লাইন ধরে ধরে তোমাদের সামনে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করব, যাতে তোমাদের এই গল্পটি বুঝে নিতে সুবিধা হয়। এবং এই পাঠ্যগল্পটির লাইন ধরে ধরে কোথাও কোনো অসুবিধা হলে বা কোনো প্রশ্ন জাগলে অবশ্যই তা আমাকে কমেন্ট করে জানিও। পাঠ্যবইটি বোঝানোর পরেও খুব শীঘ্রই এই গল্প অংশ থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বা এই পাঠ্যগল্পের কোন এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ তা তোমাদের সামনে পরপর ভিডিও হিসেবে দিয়ে থাকবো। তাই সুবোধ ঘোষের লেখা মাধ্যমিকের বাংলা পাঠ্যগল্প বহুরূপী তোমাদের সামনে লাইন ধরে ধরে উপস্থাপন করছি। তোমরা এই গল্পটি বুঝে নেওয়ার পর অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করো, গল্পটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেল সাথে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো তাহলে সুবোধ ঘোষের লেখা বহুরূপী পাঠ্য গল্পটি তোমাদের সামনে উপস্থাপন করা যাক। বাংলা সাহিত্যের স্বনামধন্য লেখক সুবোধ ঘোষের লেখা গল্প সমগ্র গ্রন্থের অন্তর্গত বহুরূপী। এই বহুরূপী গল্পটি ক্লাস 10-এর বাংলা পাঠ্যে রয়েছে। বহুরূপী গল্পটি লাইন ধরে ধরে তোমাদের সামনে উপস্থাপন করা যাক। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? হরিদার কাছে আমরাই, এই আমরা বলতে গল্পকথক, হরিদা, ভবতোষ এবং অনাদি, এই চারজনকে গল্পকার আমরা বলে উপস্থাপন করেছেন। এই আমরার মধ্যে কেউ একজন বলে ওঠেন যে কি কাণ্ড হয়েছে, ওনার মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এবার আমাদের কথার জবাব দিলেন, না কিছুই শুনেনি। অর্থাৎ হরিদাকে প্রশ্ন করা হলে কি কাণ্ড হয়েছে, এই কাণ্ডের খবর কি আপনি কি শুনেছেন? তার উত্তরে হরিদা জানায় যে না, সে কিছুই শুনেনি। জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা। অর্থাৎ জগদীশবাবু একটি কাণ্ড ঘটিয়েছেন, সেই কাণ্ডের খবর হরিদা কিছুই শুনেননি বা শুনতে পারেনি। হরিদা, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো, আমাকে বলবেই পাকে। জগদীশবাবু সমাজের এক গণ্যমান্য ব্যক্তি, ধনী ব্যক্তি, তিনি কি কাণ্ড ঘটিয়েছেন তার কাণ্ডের খবর আমাকেই বা এসে কে বলতে যাবে, আমি বা কার কাছে শুনবো? 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন। সারা বছরে শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। জগদীশবাবুর বাড়িতে এক সন্ন্যাসী এসে রয়েছেন। তিনি নাকি খুব উঁচু দরের সন্ন্যাসী, সিদ্ধপ্রাপ্ত সন্ন্যাসী। তিনি হিমালয়ের গুহাতে থাকেন এবং তার সারা বছরের খাদ্যের তালিকায় একটি হরিতকি, এছাড়া তিনি আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও নাকি 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। এই কথা শুনে হরিদা বলে ওঠে, সন্ন্যাসী কি এখনো আছে? উত্তরে কেউ বলে, না, চলে গেছেন, তিনি আর এখন জগদীশ বাড়িতে নেই। এই কথা শুনে হরিদা আক্ষেপ করেন, বলেন, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। যদি সেই সন্ন্যাসী থাকতেন তাহলে হরিদা সেই সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়ে আসতেন। না, তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। অর্থাৎ সেই জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীটি কেবলমাত্র জগদীশবাবুকেই তার পায়ের ধুলো নিতে দিয়েছেন, এছাড়া তিনি কাউকেই তার পায়ের ধুলোতে নিতে দেননি। হরিদা তখন প্রশ্ন করেন, কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে, সন্ন্যাসীরা যে খড়ম বা কাঠের জুতো পরে থাকে সেই খড়ম, সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পরলেন, আর সেই ফাঁকে সন্ন্যাসী জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছেন। অর্থাৎ খুব ছল চাতুরি করে জগদীশবাবু সেই সন্ন্যাসীর জন্য একটি কাঠের খড়ম বানান এবং সেই কাঠের খড়মের বোলটা, আংটিটা সোনার তৈরি লাগিয়ে দেন এবং যখনই সেটাকে সেই সন্ন্যাসীর পায়ে পরানোর জন্য এগিয়ে দেন এবং সন্ন্যাসী সেই খড়মটি পড়তে আসলেই জগদীশবাবু সেই ফাঁকে তিনি তার পায়ের ধুলো নিয়েছিলেন। হরিদা, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট, 100 টাকার একটা নোট, এই কথাটা মনে রাখবে, জোর করে
সন্ন্যাসীর ঝোলার ভিতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। অনেকক্ষণ চুপচাপ করে রইলেন। আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার কোনো কাজ নেই। হরিদা উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন। শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। অর্থাৎ হরিদার নিম্নবিত্তের অবস্থা বোঝার জন্য লেখক বলতে চেয়েছেন যে হরিদা এতটাই গরিব যে আমরা যে এখানে সেখানে আড্ডা দিই, সেই আড্ডার চায়ের বন্দোবস্ত আমাদেরকেই করে নিতে হয়। হরিদা শুধু তার বিনিময়ে তার উনানে জলটুকু ফুটিয়ে দেন। খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে। তিনি গরিব মানুষ, কিন্তু কাজ করতে একটা বাধা রয়েছে। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রি বাট্টার কাজ পেয়ে যেতে পারতেন, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দ নয়। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে নিয়ে আর নিয়ম করে দিয়ে রোজ একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। অর্থাৎ হরিদার জীবনে একঘেয়েমি ভাবটা রয়েই গেছে। তার একঘেয়েমি ভাবটা তিনি কাটিয়ে উঠতে পারতেন কোনো একটা কাজ করলে, কিন্তু তার একঘেয়েমি ধরে সেই ঘড়ির কাঁটা ধরে কাজ করা তার আওতায় নেই বা তার সেটা ইচ্ছে নেই। তাই জন্য তার অভাবটা চিরকালই রয়েই গেছে। হরিদার জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, অর্থাৎ নাটকের মতো হরিদার জীবনটা। আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদার যে পেশা নিয়ে তার জীবিকা নির্বাহ করে, তার পেশাটা নাটকীয় বৈচিত্র্য ভরা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। হরিদা মাঝে মাঝে বহুরূপী সাজেন এবং বহুরূপী সাজগোজ করে পথে বেরোন, এবং তার বিনিময়ে যেটুকু রোজগার হয় তা দিয়ে নিজের ভাতের দাবিটা তিনি নিজেই মিটিয়ে দেন। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যার বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারে না। যারা চিনতে পারে এক আনা দু আনা বকশিস দেয়, যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে দু একটা পয়সা দিয়ে দেয়। অর্থাৎ হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে পথে বেরোন, এবং তার বহুরূপী সাজ দেখে যারা তাকে দেখে অভ্যস্ত, যারা তাকে মাঝে মাঝে বহুরূপী সাজে সাজতে দেখেছে, তারা দু এক আনা বকশিস দিয়ে দেয়। আর যারা শহরে নতুন বা অচেনা ব্যক্তি হরিদার এই বহুরূপী পোশাক পরে দেখে বা বহুরূপী সাজ দেখে কেউ বিরক্ত হয়, কেউ বিরক্ত হয়ে কিছু দেয় না, বা কেউ আবার দু একটা পয়সা হরিদাকে দিয়ে দেয়। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটার একটা মালা। পাগলটা এক থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, দুটো একটা পয়সাও ফেলে দিচ্ছে। অর্থাৎ একদিন এই বহুরূপী সাজে হরিদা চকের বাস স্ট্যান্ডে উপস্থিত হয়, এবং সেখানে তাকে দেখে বাস স্ট্যান্ডে থাকা লোকেরা একটা আতঙ্কের হল্লা বা একটা চিৎকার চেঁচামেচি করে, এবং সেই উন্মাদ পাগলটির মুখ থেকে লালা ঝরছে, চোখ দুটো কটকটে লাল, এবং কোমরে রয়েছে ছেঁড়া কম্বল, আর গলায় রয়েছে কৌটার মালা। অর্থাৎ পাগলের যে সাজ, সেই সাজ সেজে হরিদা সেই চকের বাস স্ট্যান্ডে উপস্থিত হয়, এবং হাতে এক থান ইট, গোটা ইট, এবং সেই ইট নিয়ে বাসের উপরে বসে থাকা যাত্রীদিকে সে তেড়ে আসছে, এবং সেই পাগলকে দেখে যাত্রীরা দু একটা পয়সাও ফেলে দিচ্ছে। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, সেই বাসের চালক বা ড্রাইভার ধমক দেয়, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। অর্থাৎ এই বাসে তোমার পূর্বী সাজ দেখানো হয়ে গেছে, এবার তুমি অন্যদিকে যাও। হ্যাঁ, ওটা একটা বহুরূপী। বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বিরক্ত হয়ে, কেউ আবার বেশ বিস্মিত। সত্যিই খুব চমৎকার পাগল সাজতে পেরেছে লোকটা। অর্থাৎ এই বহুরূপী সাজ সেজে যার যে একখান ইট নিয়ে যাত্রীদিকে তেড়ে আসছিল, ওটা সত্যিকারের পাগল নয়, একজন বহুরূপী সাজ সেজেছে। এটা কি হতে পারে? এটা দেখে অনেকেই বিস্মিত এবং অবাক হয়েছিল যে এরকম চমৎকার পাগল সাজতে পারে।
হরিদার জীবন এরকম বহুরূপের খেলা দেখেই এরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনার সৃষ্টি করেন বহুরূপী হরিদা। সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে। হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ ঝুমঝুম করে বেয়ে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড। অর্থাৎ এই যে শহরের এক রং চড়া জীবন, অর্থাৎ রংহীন জীবন, বর্ণহীন জীবন, এই বর্ণহীন জীবনকে হরিদা মাঝে মাঝে ব্যস্ত করে দেয়, একটা চঞ্চলতা সৃষ্টি করে। এক ঘটনা, সন্ধ্যার এক সময় যেখানে বহুরূপী বাইজি সেজে হরিদা প্রত্যেক দোকানে যাচ্ছে নাচতে নাচতে, এবং এই বাইজির সাজ দেখে যারা শহরে নতুন, যারা বহুরূপী হরিদাকে কোনোদিন আগে দেখেনি, তারা বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। কিন্তু দোকানদার হেসে বলে হরির কাণ্ড। আর দোকানদার চিনে ফেলে যে এই বাইজি সত্যিকারের বাইজি নয়, সে হরিদা। অ্যাঁ, এটা একটা বহুরূপী নাকি? কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, আর বেশ একটু হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে। অর্থাৎ যারা এই বহুরূপী হরিদাকে সত্যিকারের বাইজি ভেবে নিয়েছিল, তাদের সে মোহভঙ্গ হয় এবং তারা একটু হতাশ হয়ে যায়। বাইজি ছদ্মবেশে সেই দিন হরিদার রোজগার মন্দ হয়, মোট 8 টাকা 10 আনা পেয়েছিল। আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে। দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে দিয়ে বাইজির হাতের ফুল সাজির উপর ফেলে দিচ্ছে। অর্থাৎ বাইজি ছদ্মবেশ ধারণ করে হরিদার সেদিন রোজগার বেশ ভালো হয়েছিল, মোট 8 টাকা 10 আনা। এবং এই বাইজির সাজে তার বন্ধুরাও তাকে দেখেছিল এবং সকলেই তার এই রোজগারে খুশি হয়েছিল এবং অনেকেই তাকে সেই বাইজির সাজে পয়সা দিয়েছিল। অর্থাৎ সেদিন তার সর্বোচ্চ রোজগার হয়েছিল। কোনোদিন বাউল, কোনোদিন কাপালে, কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো হার্ডকোট পেন্টুল পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব। একবার পুলিশ সেজে দয়ালবাবু লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা। স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন, ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো। আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন, এবারের মতো মাফ করে দিন ওদের। কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। অর্থাৎ এই বহুরূপী হরিদা নানান সাজে তিনি সেজে বেরোন। তিনি একই ধরনের সাজ সেজে শহরে রাস্তায় বেরোন না, তিনি মাঝে মাঝেই বিভিন্ন ধরনের বহুরূপী সাজতে অভ্যস্ত। কোনদিন বাউল, কোনোদিন কাপালিক, কোনদিন বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো হার্ড কোট পেন্টুল পরা ফিরিঙ্গি সাহেব। একদিন দয়ালু লিচু বাগানে হরিদা কি করেছিলেন, স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন এবং স্কুলের মাস্টার মশাই সেই ছেলেকে ছাড়ানোর জন্য ঘুষ দিয়েছিলেন। তবেই কিন্তু হরিদা সেই 4টে ছেলেকে ছেড়েছিলেন। পরদিন অবশ্য স্কুলের মাস্টার মশাই জানতে বাকি থাকেনি কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছিলেন। কিন্তু মাস্টার মশাই একটু রাগ করেননি, বরং একটু তারিফই করলেন। বাহ, সত্যিই খুব চমৎকার পুলিশ ছেড়েছিল হরিদা। অর্থাৎ বাস্তবিক কোনো পুলিশ নয়, হরিদা যে তার স্কুলের ছেলে ধরেছিলেন সেটা হচ্ছে হরিদা। এই কথা যখন জানতে পারেন তিনি বিরক্ত হননি, তিনি রাগ করেননি, তিনি তারিফই করেছিলেন। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা তো গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথায় মধ্যে নতুন কোনো মতলব ছটফট করছে? ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যে নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। অর্থাৎ আমরা এত গল্প গুজব করে যাচ্ছি, কিন্তু সেই গল্প গুজবের আগে হরিদা যোগ দিচ্ছে না। অর্থাৎ নিশ্চয় হরিদা কিছু একটা ভাবছেন। তখনই হরিদা বলে ওঠে যে একটা জবর খেলা দেখাবো, একটা সেই খেলা দেখাবো। আমাদের দেখে কি আপনার লাভ? অর্থাৎ আমাদের খেলা দেখে আপনি কি পাবেন? আমাদের কাছে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না। আমরা আপনাকে একটা সিগারেট শুধু খাওয়াতে পারবো, তার বিনিময়ে আপনাকে তো পয়সা দিতে পারবো না। হরিদা, না, ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। অর্থাৎ তোমাদের সেই জবর খেলাটা দেখাবো না, তোমরা সেই জায়গায় উপস্থিত থাকলে সেই জবর খেলাটা দেখতে পাবে। তার জন্য তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা সেখানে থেকো। কোথায় কোথায় থাকবো? হরিদা, আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে। জগদীশবাবুর বাড়িতে আজকে সন্ধ্যা একটা জবর খেলা দেখানো হবে, তাই জন্য তোমরা সেখানে থেকো। হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জাগলো উঠলো কেন? অর্থাৎ জগদীশবাবুর বাড়িতে আপনি জবর খেলা দেখাবেন, এই জবর খেলা দেখানোর জন্য আপনার মনে এত উৎসাহ জেগে উঠলো কেন?
এই হঠাৎ উৎসাহ যাওয়ার কারণটা কি? হরিদা হাসেন। মোটা মতো কিছু আদায় করে নেব। এবার একটা এমন বহুরূপী সাজ সাজবো যে বহুরূপী সাজের বদলে আমি একটা মোটা মতো কিছু টাকা রোজগার করব। বুঝতেই তো পারছো, পুরোটা দিন রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। একবার বাইজি সেজে অবশ্যই বেশি কিছু পাওয়া গিয়েছিল, কিন্তু ওতেই বা কি হবে? ঠিকই বলেছে হরিদা। সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বেরোন হরিদা, কিন্তু তাতে 7 দিনের পেট চলবার মতো রোজগার হয় না। অর্থাৎ সপ্তাহে বড়জোর একদিন তিনি বহুরূপী সাজে পথে বেরোন, এবং সেই বহুরূপীর সাজের ফলে তার যে রোজগার বা ইনকাম হয় তা ধরুন তার 7 দিনের পেট চালানোর পক্ষে দায় হয়ে ওঠে। তাই তিনি একটা মতলব করছেন, একটা বুদ্ধি ভাবছেন যে একটা জবর খেলা দেখাবো, যার বিনিময়ে তাকে আর সপ্তাহে বহুরূপী সেজে বেরোতে হবে না, দীর্ঘ কয়েকদিন পরে বহুরূপী সেজে বেরোলেও চলবে। হরিদা, না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়, এবার মারিত গন্ডার ও লুটিত ভাণ্ডার। একবারই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। এবার হাত পেতে দোকানে দোকানে বা ব্যক্তিদের কাছে বকশিস নেব না, এবার এমন একটা মোটা মতো কিছু টাকা আমি আদায় করে নেব যে টাকা আদায়ের বিনিময়ের দরুন সারা বছর আমার সেই টাকাই চলে যাবে, আমাকে আর কোনো কিছু করতে হবে না। অর্থাৎ এটি একটি প্রবাদ প্রবচন, মারিত গন্ডার লুটিত ভাণ্ডার। অর্থাৎ অর্থাৎ অর্থ উপার্জনের জন্য ভিন্ন পথ নিলে সেই অর্থের পরিমাণ অপরিমেয় হওয়াই বাঞ্ছনীয়। অর্থাৎ একটি অন্য পন্থা বা অন্য উপায় অবলম্বন করলে হয়তো হয়তো মোটা মতো কিছু টাকা রোজগার করা যেতে পারে। তার জন্য লেখক এই প্রবাদটির প্রয়োগ করেছেন। কিন্তু সে কি করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটেন, কিন্তু বেশ কৃপণ মানুষ। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী শাস্তি দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু? আর খুশি হলেই বা আর কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়। অর্থাৎ জগদীশবাবু খুব বড়লোক মানুষ, খুব ধনী মানুষ, কিন্তু বড় কৃপণ। হরিদাকে বহুরূপী যোগী ছদ্মবেশ দেখলে তার বিনিময়ে তিনি কত খুশি হয়ে দেবেন? 5 আনার বেশি তো দেবেন না। হরিদা বলেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীর বাড়িতে থেকো। আমরা বললাম থাকবো। আমাদের স্পোর্টসের চাঁদা নেবার জন্য আজ ঠিক সন্ধ্যাতেই জগদীর বাড়িতে কাছে যাব। আমাদের স্পোর্টসের বাৎসরিক ক্রীড়ার জন্য যে আয়োজন করা হবে তার জন্য একটা চাঁদা নেব। ঠিক আছে, সন্ধ্যাতেই তাহলে তোমার সেই জবর খেলাটা আমরা দেখব। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরে গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। অর্থাৎ আজকের এই সন্ধ্যার চেহারাটা অন্য দিনের সন্ধ্যার চেহারার চেয়ে আলাদা। কতদিনই এই শহরে চাঁদের আলো পড়েছে, কিন্তু আজকের মতো এই স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কোনোদিনও মনে হয়নি। ফুরফুর করে বাতাস বইছে, জৌজবুর বাড়ির বাগানের সব গাছের পাতা ঝিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। জৌজবুর বাড়ির বারান্দাতে মস্ত একটা বড় আলো জ্বলছে। সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশবাবু। আমাদের আমরা আমাদের স্পোর্টসের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। অর্থাৎ ভবত, সনাদি এবং গল্পকথক সকলে মিলে জগদীশের বাড়িতে গেছেন স্পোর্টসের চাঁদা কাটার জন্য, স্পোর্টস চাঁদা নেওয়ার জন্য। এবং লেখক গল্পকথক সেই জগদীশবাবু বর্ণনা করছেন যে জগদীশবাবুর সাদা মাথা, অর্থাৎ সমস্ত চুল সাদায় পেয়ে গেছে, সাদা দাড়ি, খুব শান্ত জ্ঞানী মানুষ, এবং তিনি আমাদের চাঁদার খাতাটিকে নিয়ে তিনি নিজেই বসে নিচ্ছেন তিনি কত দেবেন। চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলক। অর্থাৎ হঠাৎ চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দার সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছে এমন এক ব্যক্তি, সে ব্যক্তিকে দেখে তার দুই চোখে আর পলক পড়ছে না। আমরা চমকে উঠেছি বই কি, আমরাও চমকে উঠেছি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কারণ সত্যি যে বিশ্বাস করতে পারছি না, সিঁড়ির কাছে এসে দাঁড়িয়েছে সে কি সত্যিই হরিদা? ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে? অর্থাৎ জগদীশবাবুর সাথে সাথে আমরাও চমকে উঠেছি, এবং সেই সিঁড়িতে থাকা ব্যক্তিকে দেখছি, দেখে আমরা নিজেরাই বিশ্বাস করতে পারছি না এই বহুরূপী সাজে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি সত্যিই কি হরিদা? জটাজুটধারী কোনো সন্ন্যাসী নয়, অর্থাৎ সেই বহুরূপী সাজধারী সন্ন্যাসী কোনো জটা নেই, হাতে কোনো মাটির পাত্র বা ধাতব পাত্র নেই, কমণ্ডল নেই, কোনো চিমটে নেই, মৃগচর্মের সঙ্গে আসন নেই, কোনো হরিণের চামড়ার আসন নেই, গৈরিক সাজও নেই, অর্থাৎ গৈরিক পোশাকও পরে নেই। আদুর গা, খোলা গা,
তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয়, এবং সেই খোলা গায়ের উপর একটা সাদা উত্তরীয় তিনি পরিধান করে রয়েছেন। পরনে ছোট বহরে একটা সাদা থান, এবং তার পরনে রয়েছে একটা ছোট গামছা ধরনের, গামছার মতো করে একটা সাদা থান তিনি পরে রয়েছেন। মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, শুধু ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা। সেই ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক, তারপর নিজের মনেই তিনি হাসলেন। অর্থাৎ সেই বহুরূপী সাজে ব্যক্তিটি, পায়ে ধুলো মাখা, হাতে একটা ঝোলা, এবং ঝোলার ভিতরে রয়েছে একটা বই, সেই বইটি হচ্ছে গীতা। এবং সেই গীতা বার করে তিনি কি একটা দেখলেন, তারপর নিজের মনে তিনি নিজেই হাসলেন। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়। কি অদ্ভুত উদাত্ত, শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। অর্থাৎ যোগীবাবুর বাড়িতে আগত এই আগন্তুকটিকে দেখে সকলে মনে হচ্ছে যে এই ব্যক্তিটি মনে হয় জগতের অপার থেকে হেঁটে এসেছেন, এবং শীর্ণ শরীর, একটা অশরীর চেহারা বলে মনে হচ্ছে, যে একটা ভৌতিক কোনো ব্যাপার মনে হচ্ছে, এবং তার শরীরে উদাত্ত, শান্ত, উজ্জ্বল আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। উঠে দাঁড়ালেন জগদীশবাবু। আসুন। আগন্তুক হাসেন। আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশবাবু কিছু ভেবে বলেন, কেন? অর্থাৎ কিছুক্ষণ ভাবার পরে তিনি বলেন, কেন আপনি এই কথাটা বললেন? কেন আপনি এই কথা বলছেন মহারাজ? আমি মহারাজ নই। আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধনী, কিন্তু আপনি বোধ হয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওইখানে দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। অর্থাৎ জগদীশবাবু তার বারান্দায় সিঁড়ির চেয়ারে বসেছিলেন, সেখান থেকে দাঁড়িয়ে তিনি নিচে থাকা সন্ন্যাসীকে, সিঁড়ি দাঁড়িয়ে থাকা আগন্তুককে তিনি বলছেন আসুন। তার উত্তরেই সেই বৈরাগী ছদ্মবেশ ধারণকারী ব্যক্তিটি বলছেন যে আপনি কি ভগবানের চেয়ে বড়? আপনি কি অহংকারী হয়ে উঠেছেন যে আপনি ওখানে দাঁড়িয়ে রয়েছেন, আপনি নেমে আসতে পারছেন না? সেই মুহূর্তে সিঁড়ি থেকে নেমে যান জগদীশবাবু। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। অর্থাৎ আমি যে সেখানে দাঁড়িয়েছিলাম, আমি আপনার যে কাছে ছুটে আসেনি, তার জন্য আমি অপরাধ করেছি। আমার এই কাজের জন্য আপনি রাগ করবেন না। আগন্তুক আবার হাসেন। আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই। ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। অর্থাৎ আমি বিরাগী, নেই রাগ যা, আমার রাগ নামে কোনো রিপু বা গুণ নেই, সেটা ছিল, সেটা পূর্বজন্মে ছিল। জগদীশবাবু বলুন, এখন আপনাকে কিভাবে সেবা করব? বিরাগী বলেন, ঠান্ডা জল চাই, আর কিছুই চাই না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে, না না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এরকম নয়। অর্থাৎ সেই হরিদার বাড়িতে বন্ধুদের মধ্যে ভবতোষ, সনাদি বা গল্পকথক তারা নিজেরাই ফিসফিস করে যে এই যে বিরাগী যদুর বাড়িতে এসেছেন, তিনি নিশ্চয়ই হরিদা হতেই পারে না, হরিদার মধ্যে এই ধরনের রূপ বৈচিত্র্য নেই, ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা ফিসফিস করতে থাকেন। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। অর্থাৎ পরম সুখের সংজ্ঞাটি হচ্ছে সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া, কোনো সুখের মায়ায় আবদ্ধ না থাকা। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনদী বলেন, শুনেছ তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? হরিদার কি এই ধরনের ভাষা বলে থাকেন? হরিদার মন ভাব থেকে কি এই ধরনের ভাষা বেরোতে পারে? হরিদার কি এই ধরনের কথা বলা সম্ভব? এটা হরিদা নিশ্চয়ই নয়। জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপর বসে পড়েছেন। বোধ হয় বিরাগীর পা স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটপট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন, আমরা এখানে কয়েকটা দিন থাকুন বিরাগী, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগী, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। দুই হাত জড়ো করে বিরাগী মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। অর্থাৎ জগদীশবাবু সেই সন্ন্যাসীর সিঁড়ির কাছে বসে পড়েন, এবং তার হাত দুটো মনে হয় ছটফট করছে, তিনি সে সন্ন্যাসীর পা দুটো ধরবেন বলে বা স্পর্শ করেন বলে, এবং তিনি বিরাগীকে একটা অনুরোধ করেন যে তিনি তার বাড়ি যেন থাকেন, এবং খুব আগ্রহের সহিত তিনি বলে ওঠেন, এটা আমার প্রাণের অনুরোধ। বিরাগী হাসেন। বাইরের খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালান বাড়িতে ঘরে কেন থাকবো বলতে পারে? বাইরে এই খোলা উন্মুক্ত আকাশ, ধরিত্রী, এত বিশাল মাটি থাকতে আমি এই বিষয় আশয়ে মোহেতে কেন আবদ্ধ হয়ে থাক বলতে পারেন? বিরাগীজি, জগদীশবাবুর গলার স্বরে আবেদন করুণ হয়ে ছলছল করে। বিরাগী বলেন, না না, আপনার এখানে জল খেয়েছি, এই যথেষ্ট। পরমাত্মা আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়।
আপনার এখানে যে আপনি আমাকে জল খাইয়েছেন, এই জল খেয়ে যে আমার জল তেষ্টা নিবারণ করেছেন, এতেই যথেষ্ট। এছাড়া আপনি যে আমাকে থাকতে বলছেন, এই অনুরোধটি আমি রাখতে পারবো না, আমার এখানে থাকা সম্ভব নয়। তবে অন্তত কিছু একটা আজ্ঞা করুন, যদি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি। বিরাগী, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না। জয়দেব, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না। অর্থাৎ যখন বিরাগীকে জয়দেব তার বাড়িতে থাকতে বলেন, তখন বিরাগীজি বলেন যে আমি যার কাছে পড়ে আছি সে আপনার চেয়ে কম কিছু নেই। আপনি হয়তো আপনার সম্পত্তির অহংকারী হয়ে উঠেছেন, কিন্তু আমি যার কাছে রয়েছি তার অনেক সম্পত্তি, তার প্রচুর সম্পত্তি। এবং এই কথা শোনার পরে তিনি বলেন, তাহলে কিছু একটা শুনিয়ে যান, কিছু একটা উপদেশ দিয়ে যান, নাহলে আমি শান্তি পাবো না। বিরাগী, ধন, জন, যৌবন কিছুই নয় জগদীশ বাবু, ওসব হলো সুন্দর সুন্দর একটা বঞ্চনা। মনে প্রাণে সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা, আমি চলি। অর্থাৎ বিরাগী যখন যদু যখন বিরাগীর কাছে উপদেশ শুনতে চান, তখন বিরাগী বলেন যে ধন অর্থাৎ পয়সা, অর্থ, জন অর্থাৎ লোকবল, যৌবন অর্থাৎ শরীর, এসব কিছুই নয়, এসব হলো সুন্দর একটা বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে দূর করে একজনের আপন হবার চেষ্টা করুন, যাকে পেলে সমস্ত ঐশ্বর্য পাওয়া হয়। এই কথা বলে বিরাগী বলেন, আচ্ছা আমি চলি। জয়দেব বলেন, বিরাগী একটা মিনিট থাকুন, একটু অপেক্ষা করুন। সির উপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। সির উপরে অচঞ্চলে স্থিরভাবে দাঁড়িয়ে রইলেন বিরাগী। আজকের চাঁদের আলোর চেয়ে স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। ভবতোষ ফিসফিস করে, না না, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে? অসম্ভব। জয়বাবুর হাতে একটা থলি, থলির ভিতরে নোটের তারা। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। অর্থাৎ বিরাগীকে তীর্থ ভ্রমণের জন্য জয়দেববাবু 100 টাকার একটা ব্যান্ডিল নোটের তারা তিনি দেন এবং বলেন এই টাকা দিয়ে যদি নেন তাহলে তার শান্তি হবে, তিনি তার তীর্থ ভ্রমণে তিনি এই টাকাটা দিচ্ছেন। বিরাগী হাসেন, আমার বুকের ভেতরেই যে সব তীর্থ, ভ্রমণ করে দেখবার কোনো দরকার হয় না, আমার বুকের ভেতরে সমস্ত তীর্থস্থানগুলো রয়েছে, তার জন্য আমাকে নানা জায়গায় যেতে হয় না। জয়বাবু, আমার অনুরোধ বিরাগীজি, এটা আমার একান্ত অনুরোধ, একান্ত প্রার্থনা, এই প্রার্থনাটা আপনি শুনুন বিরাগীজি। বিরাগী বলেন, না, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল, সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। অর্থাৎ বিরাগীকে দেওয়া জয়বাবুর সেই 100 টাকার ব্যান্ডিল নোটের তারাটা সেই সিঁড়িতে থেকে গেল, সেদিকে সে না তাকিয়ে তিনি চলে গেলেন এবং বলে গেলেন যে তিনি যেমন অনায়াসে ধুলো মারা চলে যেতে পারে, তেমনি সোনা অলংকার ইত্যাদি তিনি থাকলেও তিনি সেগুলোকে নেন না, তিনি ভুলেও তাকান না। কি করছেন হরিদা, কি হলো? কই আজকে যে বলেছিলেন জবর খেলা দেখাবেন, সে কি কথা ভুলেই গেলেন? আজকে সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? অর্থাৎ তার বন্ধুরা, অর্থাৎ হরিদার বন্ধুরা হরিদার বাড়িতে আড্ডা মারার জন্য পথে চলতে চলতে তিনি বলছেন আজকে বুঝিস হরিদা আর বেরোননি, তিনি মনে হয় সন্ধ্যাটা পথে আজকে বাড়িতেই কাটতে দেন, বলেছিলেন জবর খেলা দেখাবেন, মনে তিনি ভুলেই গেছেন। বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে, উনার উপর হাঁড়িতে চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়ে লজ্জিত ভাবে হাসলেন। কি আশ্চর্য, চমকে ওঠেন ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? আপনি বিরাগী? হরিদা হাসেন, হাড়ে ভাই। অর্থাৎ হরিদার এই বাড়িতে প্রবেশ করেই ভবতোষ আশ্চর্য হয়ে চমকে উঠে বলেন যে আপনি সেই বিরাগী, বিরাগী ছদ্মবেশ ধারণ করে আপনি যদুর বাড়িতে গিয়েছিলেন? তাহলে সত্যিই আপনি সেই বিরাগী বেশ ধারণ করেছিলেন? তখন তার উত্তরে হরিদা বলেন, হাড়ে ভাই, আমি সেই বিরাগী। ওই তো সেই সাদা উত্তরীয় পড়ে রয়েছে মাদুরের উপর, আর সেই ঝোলাটা, আর সেই গীতা। অর্থাৎ আমি যা যা বৌরবীর সাজে সেখানে গিয়েছিলাম সেই সমস্ত পোশাক আশাক এবং মাদুর উপর পড়ে রয়েছে সেই গীতা, সেই ঝোলা। অনেদি বলেন, এ কি কাণ্ড করলেন হরিদা, জজবাবু তো 500 টাকা
সাধলেন, যোজবাবু তো অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। যোজবাবু যে অত টাকা সাধলেন, 101 টাকার নোট এত টাকা সাধলেন, আপনি সেটা নিলেন না? আপনি সেটা খাঁটি সন্ন্যাসীর মতো ফেলে চলে আসলেন। হরিদা, কি করব বল, ইচ্ছে হলো না। শত হোক সে একজন বিরাগী সন্ন্যাসী হয়ে সেখানে গিয়েছিলেন, এবং সন্ন্যাসীর বেশ ধারণ করে সে কি করে অসৎ সন্ন্যাসী ভূমিকা গ্রহণ করতে পারে? হতো কি হরিদা, শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, অর্থাৎ তাতে যে আমার যে আসল চরিত্রটিকে, অর্থাৎ বহুরূপীর সাজেতে যে চরিত্রগুলো সে বাস্তবিক করে ফুটিয়ে তোলার চেষ্টা করে, সেই বাস্তবিক চরিত্রটি ফুটে ওঠে না, তাহলে সেটা নকল চরিত্রের ভূমিকায় পরিণত হয়। আমি একটি চরিত্রকে বাস্তবিক জীবন্ত করে তোলার জন্য একজন বিরাগী সন্ন্যাসী হয়ে জোজোর বাড়িতে গেলাম, এবং সেই সন্ন্যাসী যদি আমি টাকা ফাঁকা স্পর্শ করি, তাহলে আমার সেই সন্ন্যাসীর বেশটি বা সন্ন্যাসীর ভূমিকাটি তাহলে আর সত্যিকারের বাস্তবিক হয়ে উঠতো না। কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার কথার সঙ্গে তর্ক চলে না, আর বুঝতে অসুবিধে নেই। হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে। অদিষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। অর্থাৎ হরিদার এই যে কথা, সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল, এই টাকা ফাঁকা স্পর্শ করার ব্যাপারটা শোনার পর তার সঙ্গে আর তর্ক করা চলে না। এবং আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই যে হরিদার জীবনে শুধু এই ভাতের হাঁড়ি শুধু মাঝে মাঝে জল ফুটবে, হরিদাকে মাঝে মাঝে উপোস করেই থাকতে হবে। অদিষ্ট বা ঈশ্বর হরিদাকে হয়তো মাঝে মাঝেই উপকার করার চেষ্টা করে, তাকে টাকা দেওয়ার চেষ্টা করে, কিন্তু হরিদা তা নেন না বা দিতে চান না। অনাদি বলে, কিন্তু আপনি কি জগজগুরুর কাছে গিয়ে কখনো যাবেন? বক্সি হিসেবে কোনো কিছু নেবেন, চাইবেন? চেঁচিয়ে ওঠেন হরিদা, যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিস তো দাবি করতে হবে। অর্থাৎ হরিদা যে একজন বিরাগী সন্ন্যাসী হয়ে জয়দেবকে ঠকিয়েছেন, বা তিনি সেখানে গেছিলেন এবং সেই আসল বিরাগী তিনি জানাবেন, এবং তার বিরুদ্ধে তিনি বকশিস নেবেন। বকশিস, চেয়েছি ওঠে ভবতোষ, সেটা তো বড় জোর 8 আনা কিংবা 10 আনা। বকশিস দিলে কত দেবেন? 8 আনা বা 10 আনা, তার তো বেশি আপনাকে দেবে না। যে 7 করে 101 টাকা আপনাকে দিচ্ছিল, সেই টাকাটা আপনাকে দিতে যাবে না। হরিদা বিড়ি মুখে লজ্জিত ভাবে হাসেন। কি আর করা যায় বল, খাঁটি মানুষ তো নয়। এই বহুরূপীর জীবন, এর বেশি কি আশা করা যেতে পারে? আমি তো খাঁটি মানুষ নেই, খাঁটি মানুষ থাকলে হয়তো আমাকে সে যে টাকা দিত। আমি তো একজন বহুরূপী, আমি একজন নকল মানুষ। এই নকল মানুষকে কেই বা বেশি টাকা দেবে, বা কেই বেশি আশা করতে পারে? আমার প্রাপ্য সেইটুকুই, আমি সেইটুকু প্রাপ্য নিয়ে আমার জীবনে বেঁচে থাকতে চাই, আমার জীবনের মনের আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে চাই, আমার এই শখ আহ্লাদ নিয়ে আমি এই বহুরূপী পেশা নিয়ে আমার জীবনকে কাটাতে চাই। এই ছিল সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পটি। পাঠ্য গল্পটি তোমাদের কেমন লাগলো তা আমাকে জানিও। এই ধরনের আর কোন গল্প তোমরা শুনতে চাও বা বুঝতে চাও, তাও কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।